শিক্ষার্থীদের যে চরম উত্তেজনা, সেই উত্তেজনার কিছুটা হলেও সার্থকতা আমরা দেখতে পেলাম। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, এরপরে কি আছে? এরপরে কি? আপনারা যেভাবে সহজ সমীকরণ করলেন, অনেক মিডিয়াই করেছে, তবে আপনি বোধহয় করবেন না এখন আমার বক্তব্যের পরে। এটার কোনো সহজ সমাধান নেই। এটা mere resignation of the education minister does not mean that the movement has been ended. No, I do not agree. এইটা বুঝতে হবে যে ভারতের তরুণ সমাজের আন্দোলন, তরুণ শ্রেণী এবং এই একবিংশ শতাব্দীর তরুণ সম্প্রদায়ের ভাবনা, চিন্তা, স্বপ্ন, তাদের চাহিদা, তাদের মাইন্ডসেট, মনস্তাত্ত্বিকতা, এইগুলো আসলে এগুলোকে সরকার অ্যাড্রেস করতে হবে। এটা শুধু ভারতের সরকার নয়, ভারতের মিস্টার নরেন্দ্র মোদীর সরকার নয়, পৃথিবীর যেই কোনো দেশের সরকারই যদি এই ইয়াং জেনারেশন বলতে আমরা যেটা বলি ইংরেজিতে, বাংলায় বলি নবীন শ্রেণী, নবীন শ্রেণী বা নতুন প্রজন্ম, যেটাকে আমরা বলি সুন্দর করে, হ্যাঁ, যে এদের যে এদেরকে যদি আপনি রিড করতে না পারেন, এদের মনকে যদি আপনি বুঝতে না পারেন, এদের চাহিদা কি সেটা যদি আপনি পূরণ করতে না পারেন, এবং এদের মধ্যে যে যুক্তি তর্ক থাকে সেইটাকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, এবং রাষ্ট্রীয় পলিসি যদি আপনি সেইভাবে নির্ধারণ করতে না পারেন, তাহলে যে কোনো সরকার, পৃথিবীর যে কোনো সরকারই এই সমস্যার মোকাবেলা করবে, আন্দোলনের মোকাবেলা করবে। একটি জিনিস মনে রাখা দরকার যে তরুণ শ্রেণী হলো সবচাইতে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী। তরুণরা হলো সংখ্যাগরিষ্ঠ যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের তরুণরা সংখ্যাগরিষ্ঠ। আর তারা সবচেয়ে বড় কথা, তাদের শারীরিক সক্ষমতা, মস্তিষ্কের দৌড়, চিন্তা ভাবনা, সবকিছুতেই তারা একটা শক্তিশালী পর্যায়ে থাকে। এই দেশের, যে কোনো দেশের অধিকাংশ মানুষ যেহেতু তরুণ, তাই তাদের বিষয়টাকে সরকার, যে কোনো সরকার অ্যাড্রেস না করতে পারলেই সমস্যা। আমার মনে হয় যে ভারতের নরেন্দ্র মোদীর সরকার তাই ভারতের তরুণদের যে যুগ যন্ত্রণা সেটা অ্যাড্রেস করতে পারে, যার জন্যই আজকে যন্তর মন্তরে দেখলাম অনেক বিরাট আন্দোলন। এবং একটা জায়গায় কিন্তু বিজেপি খুব স্ট্রিক্ট ছিল। কোন জায়গায় স্ট্রিক্ট ছিল? যে তারা এই মন্ত্রীকে, অর্থাৎ মানে ধর্মেন্দ্র প্রধানকে তারা পদত্যাগ করাবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে না, অবস্থা বেগতিক। কারণ আন্দোলন তারা বলে, কেউ কেউ আবার সরকারের পক্ষেও তো লোক আছে, তারা কেউ কেউ বলেছেন যে আন্দোলনটা শুধু যন্তর মন্তরের মধ্যে সীমাবদ্ধ। আমি যন্তর মন্তরে গেছি 2 বার। এটা পার্লামেন্ট ভবনের কাছাকাছি জায়গাটা, অনেক বিস্তৃত অঞ্চল। দিল্লি তো আমরা বিশাল শহর, সেই জায়গাটা যন্তর মন্তর দিয়ে আমি আমার গাড়ি নিয়ে গেছি, দিল্লিতে ঘুরছি। তো সেই জায়গাটা আমি দেখেছি। তারা বলেছে ওই চত্বরটার মধ্যেই নাকি ওই জায়গাটা স্পেস, ওইখানেই নাকি 1050 লোক জড়ো হয়েছে, তারা কিছুই করতে পারবে না। নো, আসলে ভারতের বিভিন্ন মেগা সিটিতে আন্দোলন দানা বেঁধেছে। দানা বেঁধেছে কলকাতায়, পশ্চিমবঙ্গে, দানা বেঁধেছে কেরালায়, দানা বেঁধেছে আপনার আপনার কি যেন বলে হায়দ্রাবাদে, দানা বেঁধেছে কানপুরে, দানা বেঁধেছে এই আন্দোলন আসামের গুয়াহাটিতে করেছে, আগ্রা, তারপরে করেছে আপনার এই জব্বলপুর, বিভিন্ন শহর, মেগা সিটি যা আছে সব জায়গায় তো আন্দোলন, ভোপাল টোপাল সব জায়গায় তো ডেমনস্ট্রেশন করেছে। এগুলো ভারতের মেগা সিটি। হ্যাঁ, আহমেদাবাদ গুজরাটে হয়েছে, যেটা নরেন্দ্র মোদীর নিজের জন্মস্থান। আহমেদাবাদ, গুজরাটে আন্দোলন হয়েছে। তাহলে বাকিটা রইল কি ভারতের বলেন? All are the mega cities of India where demonstrations have been found to demonstrate against the government. তো এইটা যে শুধু নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা, আপাতত কমিশনটা একটু কমেছে, কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য কি? যে আমাদের আন্দোলন শেষ হবে না। শেষ হবে না বলে জুড়ে দিয়েছে কোনটা জানেন? যে বর্তমান যে শিক্ষানীতি ভারতের, এটা পরিবর্তন করতে হবে। এবং শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই হবে না, হবে না, শিক্ষা নীতিটাকে পরিবর্তন করতে হবে। এই যে শিক্ষা পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি, এটাকে পরিবর্তন করতে হবে। আমি ওইটা শিক্ষা মানে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনটাকে আমি খুব জটিল মনে করি না। সরকারের জন্য এটা করাটা সম্ভব হবে, কিন্তু শিক্ষানীতি, এই যে নরেন্দ্র মোদীর সরকার যে শিক্ষানীতি নিয়েছে, এই শিক্ষানীতি ভারতে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কেন পারে না?
এইখানে সবচেয়ে বড় কথা ইতিহাসের বিকৃতি ঘটছে। প্রকৃত ইতিহাসকে এখানে লুকানো হচ্ছে এবং বিজেপি থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়, যেভাবে ইতিহাস লিখতে বলা হয় সেইভাবে ইতিহাস এখন লেখা হয়। এবং কিছু কিছু ঐতিহাসিক তাদেরকে বিজেপি গভর্নমেন্ট নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং তাদেরকে রিসার্চ করা, এই রিসার্চ পেপার গুলো বিজেপি সরকার নিজেরা প্রেসক্রাইব করে দেয় যে এইগুলা পড়ো। এইগুলার মধ্যে যা আছে তা পুরোটাই অধিকাংশই 90% হলো বিকৃতি, আসল কোনো ইতিহাস না। ভারতের যে আসল ইতিহাস, প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসকে আড়াল করে এই যে শিক্ষা নীতিতে এক ধরনের শিক্ষা নীতিতে এক ধরনের সিলেবাস প্রণয়ন করছে এবং নতুন ইতিহাস তৈরি করার এই যে লেখা শুরু হয়েছে, নতুন ইতিহাস লেখার যে প্রজেক্ট, এইটা ভারতের তরুণ সমাজ গ্রহণ করছে না। কারণ তারাও তো লেখাপড়া জানে, তারা পূর্বের ভার্সান গুলো দেখছে যে প্রতিষ্ঠিত ইতিহাসটা কি, তারা এগুলো পড়ে দেখছে যে বিজেপির আমলে বিজেপিরা তাদের অ্যাপয়েন্টেড হিস্টোরিয়ান দিয়ে যে হিস্ট্রি লেখাচ্ছে, এটা আসলে ভারতের প্রকৃত ইতিহাসকে রিফ্লেক্ট করে না। এটা ভারতের প্রকৃত ইতিহাস না, এটা ভারতের প্রকৃত চিত্র না। ইতিহাস তো একটা জাতির, একটা দেশের চিত্র। এটার মাধ্যমে আসছে শুধু এটার মাধ্যমে সেই চিত্র, এই যে যে মোদী সরকারের অধীনে যে ইতিহাস লেখা হচ্ছে, এই ইতিহাসের মধ্য দিয়ে ভারতের প্রকৃত চিত্র প্রকাশিত হচ্ছে না। এই জায়গায় হইল এই তরুণ সমাজের বড় আপত্তি। এই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন। মানে মোদী সরকার এমন ইতিহাস লিখছেন যেখানে যে একটা টার্ম ইউজ করা হিন্দুত্বার উপরে ডিপেন্ড করে ইতিহাস লিখছেন। তো সেইখানে অন্যান্য জাতির ইতিহাস আছে। ভারতের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হইল আপনার মুসলমান, তারপরে আছে শিখ, তারপর হচ্ছে ইসাই, খ্রিস্টান, তারপরে আছে আপনার জৈন ধর্মাবলম্বী। হ্যাঁ, আপনার বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এইসব ধর্মাবলম্বী মানুষ আছে হিন্দু ধর্মেরও বাইরে। তো ইন এ সেন্স হিন্দুস্তানে যারা বসবাস করে তারাই তো হিন্দু, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী আছে। এই যে বললাম, ইসলাম ধর্মের যারা তারা মুসলমান, মানে গুরু নানকের অনুসারী যারা তারা শিখ, তারপরে মহাবীরের অনুসারী যারা তারা জৈন ধর্মাবলম্বী, কবিরের এক মতবাদ আছে, কবি নাম করা একজন প্রচারক ছিলেন, তার ধর্মাবলম্বী লোক আছে। তো এখানে খ্রিস্টান আছে, সেখানে বৌদ্ধরা আছে, বৌদ্ধরা একটা বিরাট শ্রেণী আছে ভারতে। এই সব ইতিহাস ইগনোর করে আপনি একটা ধারার ইতিহাসকে লিখবেন যেখানে সনাতন ধর্মাবলম্বী যারা তাদের যে ইতিহাস, এটা কি আপনি প্রাধান্য দিবেন? ওইগুলোকে আপনি প্রাধান্য দিবেন না। This is not the real picture of India. The real picture of India is, conclusive picture, inclusive মানে সমস্ত ধর্মের মতের মানুষের যে চিরন্তন ইতিহাস, সেটাকে লিখতে হবে। তাহলে ভারতের এই নতুন প্রজন্ম যারা এখন শিশুরা আছে, স্কুলে যাচ্ছে, তারা তখন প্রকৃত ইতিহাসটা শিখতে পারবে। ইতিহাস তো লুকানো যায় না, প্রকৃত ইতিহাসের স্ক্রিপ্ট তো লেখা হয়ে গেছে আগে। আমি তো ব্যক্তিগতভাবে মহেঞ্জোদারো, হরপ্পা, তক্ষশিলা, কাঞ্চি, নালন্দা, তারপরে মিথিলা, এইসব ইতিহাস এবং প্রাচীন ভারতের যে 18টা জনপদ, যেটা হিন্দিতে বলে জনপদা, সবগুলি হয়তো আমি চেষ্টা করেছি পড়াশোনা করার, এগুলোর উপরে পড়াশোনা করতে। সুতরাং আমার মতো একজন বাংলাদেশি মানুষকে তো ভারতের যে বিজেপি ইতিহাস, যে ইতিহাস লিখছে, তা দিয়ে ফাঁকি দিতে পারবে না। কারণ I have the opportunity to read the history of 4,000 years history or 5,000 years history since the time of Mohenjo-daro and Harappan civilization still today. তা আন্দাজি লিখে দিলেই হবে? আমি তো I will not accept this sort of distorted history of India. তো আমি তো একজন মোটামুটি বয়স্ক লোক, তাইলে যারা তরুণ সমাজ, তারা এখনকার তরুণরা অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, তারা এটা মানবে না। তো তাদের এই জায়গাটাকেও অ্যাড্রেস করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যেটা শুনি দূর থেকে যে নরেন্দ্র মোদী সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করেননি, উনি অন্যান্য প্রজেক্ট, অন্যান্য এজেন্ডা নিয়ে ব্যস্ত। যেমন ওনার আমলে দেখা যায় কোথায় মসজিদ আছে, এটার মধ্যে এটার নিচে মন্দির আছে, ছিল এক সময়, মসজিদরা ভাঙো, ওই মন্দিরটাকে প্রতিষ্ঠা করো।
তারপরে পশ্চিমবঙ্গের বিমানবন্দরে একটা মসজিদ আছে, এটা 250 বছরের। এই মসজিদ আমিও হুম, দেখেছি। নেতাজি সুভাষচন্দ্র যে এয়ারপোর্ট আছে, তাই না, কলকাতায় হুম। দমদম আরেকটা এয়ারপোর্ট মসজিদ ছিল। হলো কয়েকদিন আগে, এটা 136। 250 বছর আগের মসজিদ। এটা সিকিউরিটির আর জন্য নাকি এখানে নামাজ পড়া যাবে না, এটা সরিয়ে ফেলতে হবে। তো আমি এখন হুম, একটা প্রশ্ন করি সাদামাটা, এখানে যদি কোনো মন্দির হুম, থাকতো তাহলে শুভেন্দু অধিকারী কি এটা এখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিতেন? আমি সেটা মনে করি না, দিতেন না। তো এই যে হুম, হুম, আদারাইজ করা অন্য ধর্মের লোকজনকে, তারপরে এইবার বোধহয় কুরবানি, যে বরকা ঈদ যেটাকে আমরা বলি কুরবানি ঈদ, এটাকে যেন তেন ভাবে পালন করতে হয়েছে কলকাতার মুসলমান সম্প্রদায়। সবচেয়ে বড় কথা, কুরবানির উপরে এক ধরনের চট করে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে এখানে গরু মোটা তাজাকরণ যারা প্রকল্প করে, তারা তো হুম, তারা তো মুসলমানরা করে না, অধিকাংশ হিন্দুরা করে। এবং হিন্দু হুম, যারা হুম, মানে সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক শ্রেণী, যারা গরিব, তারা বিভিন্ন জায়গা থেকে, তারা তো বড় ধরনের ব্যাংক থেকেও লোন নিতে পারে না, তারা বিভিন্ন হুম, লগ্নি প্রতিষ্ঠান যেগুলো ছোট ছোট প্রতিষ্ঠান থেকে লোন আনছে, তারা একদম প্রতি সপ্তাহে তাদেরকে আপনার ইয়া দিতে হয়, এই লোনের হুম, কিস্তি পরিশোধ করতে হয়। তো এই লোকগুলা যে হুম। গরুগুলা এবার ভালো করে বিক্রি করতে পারলো না, অনেক গরু তো বিক্রি করতে না পারলে গরুর না, হায়াত কত জানেন? তাদের একটা গরু 10 থেকে 15 বছর বাঁচে, এর বেশি দিন বাঁচে না। গরুর হুম, হায়াত হুম, কিন্তু হুম। কম, সবচেয়ে বেশি বাঁচে গরুর 3। হায়াত, তাছাড়া আর গরুর এটা হলো ব্যবসায়ীদের, 500। গরু ব্যবসায়ীরা আর হয়তো গরু বাঁচে এটাই, কম, গরু গরু ব্যবসায়ীরা বাঁচে হয়তো কম। এটা করেই খাচ্ছে, তা তারপরে তো তাদের এটাই তাদের একমাত্র, বছরে একবার পেশা। তারা এটা বিক্রি করে। আর মাঝে মধ্যে হুম, তারা বিভিন্ন জায়গায় মাংস বিক্রেতার কাছে এটা অনেকটা রেস্ট্রিক্টেড ওয়েতে বিক্রি করে। তাহলে হুম, এই লোকগুলার যে আর্থিক অবস্থা দারুণ সমস্যা তৈরি হলো, এটার সমাধান কে করবে? তাইলে হুম, আপনার এই এই জিনিসগুলো খুব আধুনিক বিশ্বে এগুলো চলে না। আধুনিক বিশ্বে চলে হুম, না, যে এটা ওই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি জিনিস বলেছেন, যে একবিংশ শতাব্দীতে মানুষ চিন্তা করে অনেক, পৃথিবীর মানুষ এখন অগ্রবর্তী চিন্তা করে, যেখানে বিজ্ঞান হুম। জ্ঞান বিজ্ঞান এসব নিয়ে ভাবছে অনেক কিছু। আর ভারত আছে কোন কোথায় খুললে মন্দির ছিল সেটা খুঁজে বের করতে হবে, কোন মসজিদের নিচে মন্দির আছে ছিল এক সময়, সেটা খুঁজে সেটা খুঁজে বের খুঁজে বের করতে। করতে হবে। আচ্ছা, এখানে এটা তো বলা আমার হচ্ছে যে কথা না, এটা কক্রোচ। ফ্রান্সের প্রেসিডেন্ট, হুম, আমার কথা না, এটা ফ্রান্সের প্রেসিডেন্ট হুম, ইমানুয়েল ম্যাক্রন কিছুদিন আগে এই মন্তব্য করেছে, হয়তো মাস দেড়েক আগে।